পরদিন সকাল 7টায় ডেকে বেরিয়ে এসে বোটের চারদিক তাকালো রানা। নলখাগড়ার অন্তহীন বিস্তৃতি দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল। লুকোচুরি খেলার জন্যে এর যে আদর্শ জায়গা আর হয় না। বেশ খানিক দূরে সিয়াম উপসাগর ঝাপসা দেখাচ্ছে। নলখাগড়ার জঙ্গল শুধু সীমাহীন নয়, অখণ্ড ও অবিচ্ছিন্ন মনে হলো। তবে ম্যাপ সে কথা বলে না। এই সুবিশাল নলখাগড়ার ভেতর জলপথ আর লেগুনের একটা নেটওয়ার্ক আছে, কোনোটা গভীর, কোনোটা অগভীর। জলাভূমির গভীর প্রদেশে মানুষও বাস করে। ওরা আদিম জেলে সম্প্রদায়। মাটির স্তূপ কিংবা খুদে দ্বীপে ঘর তৈরি করেছে। লিমার মুখে শোনা, এরা যেমন পরিশ্রমী তেমনি সরল। পরিবেশের সঙ্গে যুদ্ধ করে হাজার বছর ধরে অস্তিত্ব রক্ষা করছে। তারা না বোঝে কমিউনিজম, না বোঝে ন্যাশনালিজম। বাইরের দুনিয়া তাদের কাছে অর্থহীন। এক ঝাঁক বুনো হাঁস নলখাগড়া থেকে আকাশে উঠল, বাঁক নিয়ে চলে গেল সাগরের দিকে। একটা হাঁক ছেড়ে হুইল হাউসে ঢুকলো রানা। এখানে একা হেগেন রয়েছে। গ্যালি থেকে লিমা আর ডয়েস উঠে এলো। চার্ট খুলে পরিস্থিতি সম্পর্কে সবাইকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলো ও। এখান থেকে সামনের পথ অত্যন্ত বিপজ্জনক। রাত দিন 24 ঘন্টা সতর্ক থাকতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে বিপদ আসতে পারে। জেলেরা নিরীহ, ভুল করেও গুলি করা যাবে না। ভয় স্কাউটদের, কারণ তারা আমাদেরকে খুঁজবে। এত ভয় দেখাচ্ছ কেন? বাধা দিয়ে জিজ্ঞেস করলো ডয়েস। আমি আসল কথাটা জানতে চাই। সোনা কোন দিকে, আর সেখানে পৌঁছতে কতক্ষণ লাগবে? ওখানেই তো সমস্যা, বলল রানা। লিমা যে ক্রস বেয়ারিং দিয়েছে আমাকে, সেখান থেকে 8 মাইল দূরে রয়েছে আমরা। ওখানে একটা লেগুন আছে। ওই লেগুনেই ডুবেছে লঞ্চটা। এই চার্টে তোমরা দেখতেই পাচ্ছ যে সবগুলো জলপথ দাগানো নেই। এর মানে হলো গন্তব্যে পৌঁছতে 20 মাইল জলপথ পাড়ি দিতে হতে পারে আমাদের। নাক দিয়ে ঘোঁত ঘোঁত আওয়াজ করল ডয়েস, চোখে অবিশ্বাস। বাজে কথা, তুমি আমাদের ভুল তথ্য দিচ্ছ। বোটের খোল কাদায় আটকালে টের পাবে, বলল রানা। ডয়েসের অভিযোগে গায়ে মাখল না। আর দেরি না করে এখনই আমাদের রওনা হওয়া উচিত। সকালের বাকি অংশ যেন দুঃস্বপ্নের ভেতর কাটল। জলার দুর্গন্ধের সঙ্গে সূর্যের অগ্নিবৃষ্টি নরক করে তুলল পরিবেশ। ওদের সব শক্তি শুষে নিচ্ছে। 2 কি 3 মাইল ঠেলতে হলো বোট। পানি বলতে এখানে কিছুই নেই, পুরোটাই তরল কাদা। বেলা 2টোর পর 5 ঘন্টা ঘাম ঝরিয়ে চওড়া একটা জলপথে পৌঁছল ওরা। বিশ্রামের আদেশ দিল রানা। সবারই মেজাজ সপ্তমে চড়ে আছে। কারোরই তেমন খিদে নেই। মশা একটা বিকট উপদ্রব হয়ে দাঁড়ালো। ফার্স্ট এইড বক্সে রিপেলেন্ট ক্রিম পেল লিমা, কিন্তু মশা তাড়াবার জন্যে সেটা তেমন কোনো কাজে এলো না। সবার চেয়ে লিমার অবস্থাই বেশি কাহিল। পুরোটা সকাল পুরুষদের কাঁধে কাঁধ ঠেকিয়ে খেটেছে সে। মশা ও পোকামাকড়ের কামড়ে ফুলে উঠেছে ডয়েসের মুখ। মারামারির ফলে যে ক্ষতগুলো তৈরি হয়েছিল সেগুলো এখন বীভৎস দেখাচ্ছে। এসব আর কতক্ষণ চলবে? জানতে চাইল সে। এ তো দেখছি মেরে ফেলার ষড়যন্ত্র। কাঁধ ঝাঁকালো রানা। এখানকার পরিবেশ আর বিপদের কথা আগেই তোমাকে জানানো হয়েছে। তবে ভাগ্য ভালো হলে অবস্থার উন্নতি ঘটবে। প্রার্থনা করো এই চ্যানেল যেন আমাদেরকে ভুল পথে না নিয়ে যায়। হুইল হাউসে ঢুকে বোট স্টার্ট দিল ও। আঁকাবাঁকা পথ ধরে সাবধানে বোট চালাচ্ছে রানা। কম্পাস বেয়ারিং ঠিক রাখার জন্যে মাঝে মধ্যে দিক পরিবর্তন করছে। বলা যায় অনেকটা কপাল গুনেই 1.5 ঘন্টা পর চওড়া একটা লেগুনে পৌঁছালো ওরা। ইঞ্জিন বন্ধ করল রানা। এটাই, বলল ও। উল্লাসে উত্তেজনায় নাচানাচি শুরু করলো বাকি 3 জন। রেইলের সামনে স্থির হলো লিমা। কপালে হাত তুলে রোদ ঠেকাচ্ছে। ধীরে ধীরে ঘুরল সে। গোটা লেগুনের ওপর চোখ বোলালো। কাঁধ দুটো ঝুলে পড়ল। এটা সেটা নয়,
বিড়বিড় করে বলল, শালার কপাল। হাতের তালুতে ঘুষি মারল ডয়েস। তুমি নিশ্চিত, লিমা? মাথা ঝাঁকালো লিমা। সেটা এই লেগুনের চেয়ে অনেক ছোট, আর নলখাগড়ায় ঘেরা। আমার মনে আছে, বাবা লঞ্চটাকে লুকাবার জন্যে নলখাগড়ার জঙ্গলে ঢুকেছিল। তারপর হঠাৎ আমরা ছোট একটা লেগুনে বেরিয়ে আসি। তখন সন্ধে হয়ে এলো। লেগুনের আকৃতি আমার স্পষ্ট মনে এসেছে। হুইল হাউসের মাথায় উঠে চারদিক চোখ বুলালো রানা। নলখাগড়ার সীমাহীন বিস্তৃতি ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। ডেকে নেমে এসে গা থেকে শার্ট খুলল ও। আশপাশটা পরীক্ষা করতে হলে সাঁতরাতে হবে। নিঃশব্দে হেসে ডয়েসও শার্ট খুলল। সোনার লোভ দেখিয়ে ভালোই খাটিয়ে নিচ্ছ তুমি। উত্তরের অপেক্ষায় না থেকে ডাইভ দিল সে। দ্রুত সাঁতার কেটে একদিকে চলে যাচ্ছে। হাসি মুখে লিমাকে রানা বলল, চিন্তা করো না, তোমার সিক্রেট লেগুন ঠিকই আমরা খুঁজে বের করব। ডাইভ দিল ও। তারপর ডয়েসের উল্টো দিকে রওনা হলো। পানিতে সোঁতা একটা গন্ধ, তবে বেশ ঠান্ডা। ঘামে ভেজা গরম শরীরে আরাম লাগলো। নলখাগড়ার ফাঁক দিয়ে সরু একটা গলি তৈরি হয়েছে, সেটা ধরে কয়েক গজ এগুলো ও। সামনে কানাগলি, দেখেও থামল না। নলখাগড়া সরিয়ে পথ করে নিচ্ছে। এগোতে তেমন সমস্যা হচ্ছে না। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ছোট একটা লেগুনে পৌঁছালো ও। মনটা নেচে উঠতে চাইলেও হতাশায় ছেয়ে গেল। পানি এখানে মাত্র কয়েক ফুট গভীর। একটা লঞ্চকে লুকিয়ে রাখার জন্য যথেষ্ট নয়। ঘুরে নলখাগড়ার ভেতর ফিরে আসতে হলো। আরেক দিকে যাচ্ছে রানা। মাঝে মধ্যে হাঁক ছাড়ছে ও। শুনতে পেয়ে সাড়া দিচ্ছে লিমা। দূর থেকে ভেসে আসা ডয়েসের হাঁকও রানা শুনতে পাচ্ছে। দুজনের কারো ভাগ্যেই শিকে ছিঁড়ছে না। আধ ঘন্টা পর দুজনেই ফিরে এলো বোটে। ডয়েস আগে ফিরেছে। রানাকে বোটে উঠতে সাহায্য করলো সে। সিগারেট ধরিয়ে চুপচাপ টানলো কিছুক্ষণ। তারপর পানিতে ফেলে দিয়ে ওটার পিছু নিল। এবার নতুন একটা দিক ধরে সাঁতার কাটছে। রানাও আলাদা একটা দিক বেছে নিল। লেগুনের দূর প্রান্তে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে নলখাগড়ার বন। সেটার ভেতর ঢুকে 50 ফুটের মতো এগোলো। জঙ্গলের শেষ কোথায় বুঝতে পারছে না। সিদ্ধান্ত নিল ফিরে আসবে, কিন্তু কেন যে আরো একটু এগিয়ে দেখার ইচ্ছে হলো বলতে পারবে না। বেশি নয়, মাত্র 5 ফুট এগোতেই সামনে প্রকাশিত হলো ছোট একটা গভীর লেগুন। আকারে প্রায় গোল, ডায়ামিটারে 100 ফুট হবে। পানি স্ফটিকের মতো স্বচ্ছ, তলায় সাদা বালি। তলাটা চারদিক থেকে ঢালু হয়ে নেমেছে। মাঝখানটা অনেক বেশি গভীর। রানা ধীরে ধীরে সাঁতার কাটছে। কেন যেন ভয় ভয় করছে ওর। জলাভূমির অন্যান্য অংশে বিভিন্ন জ্যান্ত প্রাণীর কলকাকলিতে মুখর হয়ে আছে চারপাশ। অথচ এখানে এমন কি একটা ঝিঝি পোকাও ডাকছে না। রানার মনে হলো সেই আদিম যুগ থেকে কেউ এ জায়গা খুঁজে পায়নি। সেই প্রথম মানুষ এখানে ঢুকেছে। কিন্তু তা সত্যি নয়। হাত পা না ছুড়ে ধীরে লেগুনের মাঝখানে চলে এলো ও। নিচে তাকাতে কিছুই দেখতে পেল না। অগত্যা ডাইভ দিতে হলো। কতদূর নেমেছে বলতে পারবে না রানা। লঞ্চের ডেক রেইলটা দেখতে পেয়ে উল্লাস অনুভব করলো। যেন নিশ্চিত হবার জন্যে রেইলটা একবার ছুঁলো ও। তারপর উঠে এলো পানির ওপর। পানির ওপর মাথা তুলেই ক্যানুটা দেখতে পেল রানা। স্থানীয় একজন আদিবাসী জেলে আতঙ্কে বিস্ফারিত চোখে দেখছে ওকে। ক্যানুর কিনারা ধরে হাসল রানা। ভয় পেও না, আমিও তোমার মতোই একজন মানুষ। জানে ইংরেজি বা চীনা কোনো ভাষাই বুঝবে না, তবুও চীনা ভাষাতেই বলল। লোকটা থাই ভাষায় বলে উঠল, আমি তো ভাবলাম তুমি জলদৈত্য, আমাকে খেতে এসেছো। আমি বড় একটা বোট থেকে এসেছি, বলল রানা ভাঙা ভাঙা থাই ভাষায়। বোটটা ওদিকে, হাত তুলে দেখালো। আমাকে পৌঁছে দেবে? হাত লম্বা করে লেগুনের নিচেটা দেখালো জেলে। ওটা একটা অভিশপ্ত লঞ্চ। ওখানে শয়তানরা বাস করে। এখানে ডুব দিলে মানুষ আর উঠে আসে না। রানা উঠে বসতে কেন ছেড়ে দিল সে। কিন্তু কই, আমার তো কিছু হলো না। চিন্তায় পড়ে গেল লোকটা। তারপর বলল, তাহলে শয়তানরা এখন ঘুমাচ্ছে। নলখাগড়ার কিনারায় একবার থামলো কেন। এটা যদি খারাপ জায়গায় হয়, তুমি এসেছো কেন?
জিজ্ঞেস করলো রানা। শোকে কাতর দেখালো লোকটাকে। ঘটনাটা ধীরে ধীরে বর্ণনা করলো সে। লঞ্চটা তার ভাই প্রথমে দেখতে পায়। বারণ করা সত্ত্বেও ডুব দেয় সে। সম্ভবত একটা সেলফের কিনারায় ঝুলেছিল লঞ্চটা। তার ভাই ভেতরে কেবিনে ঢোকে। এই সময় কাত হয়ে উল্টে যায় লঞ্চ। কেবিনের দরজা বন্ধ হয়ে আটকে যায়। ওখানেই তার মৃত্যু হয়। নলখাগড়ার জঙ্গল থেকে বেরিয়ে এলো ওরা। রানা বলল, আমি আবার ওখানে ডুব দেব। তোমার ভাইয়ের লাশটা তুলে আনবো। হেমালিয়ান খুব খুশি হবে, তোমার জন্য প্রার্থনা করবে মন্দিরে। হেমালিয়ান কে? নিজের বুকে আঙুল তাক করলো লোকটা। বোটের গায়ে ভিড়ল কেন? লিয়েন ও লিমা পরস্পরকে দেখে হতভম্ব। পরিচয় না থাকলেও একজন আরেকজনকে চেনে। লঞ্চ পেয়েছি, লিমাকে জানালো রানা। ডয়েসকে ডেকে নেওয়া হলো। লেগুনের তলায় উল্টে আছে ওটা। ডেকে বসে লিওনকে অনেক প্রশ্ন করলো রানা ও লিমা। হ্যাঁ, বিদেশের লোকজন সে আগেও দেখেছে। তারা বেশিরভাগই থাই, তবে সাদা চামড়ার লোকজনও দেখেছে। থাইরা আদিবাসী জেলেদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যায়, আর সাদারা আসে অস্ত্র বেচতে। ডয়েস থাই ভাষা বোঝে না, ফলে মাঝে মধ্যেই বাধা দিল। তার কথায় কান না দিয়ে লিয়েনকে রানা জিজ্ঞেস করলো, গত কয়েকদিনের মধ্যে কোনো বিদেশি লোকজনকে তারা দেখেছে কিনা? মাথা নাড়ল লিয়েন। তেমন কেউ আসেনি, এলে তারা দেখতে পেত। লিমা তাকে নিজের আত্মীয় স্বজনের কথা জিজ্ঞেস করল। সবাই তারা ভালো আছে। খেমাররুস গেরিলারা গ্রামবাসীদের সম্মিলিত প্রতিরোধের মুখে পালিয়ে গেছে। দাঁড়িয়ে আড়মোড়া ভাঙল রানা। তারপর হুইল হাউসে ঢুকে স্টার্ট দিল ইঞ্জিন। প্রথমে নলখাগড়ার জঙ্গলটাকে দুর্ভেদ্য মনে হলো, যদিও ফাঁক হয়ে গেল ধীরে ধীরে। ছোট লেগুনে চলে এলো বোট। ইঞ্জিন বন্ধ করলো রানা। সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ডয়েস জানতে চাইল, তুমি ঠিক কি করতে চাইছো বলবে? তার কথার উত্তর না দিয়ে লিয়েনকে রানা বলল, সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত থাকো তুমি। লাশটা তুলে আনি, গ্রামে নিয়ে যেতে পারবে। কেবিনে ঢুকে আবার বেরিয়ে এলো। টেনে আনলো একটা বাক্স, তাতে ডাইভিং ইকুইপমেন্ট আছে। সূর্য ডুবতে আর ১ কি ১.৫ ঘন্টা বাকি। আপনি রাতে ডাইভ দিতে চান? অবাক হয়ে জিজ্ঞেস করলো লিমা। কথা না বলে মাথা ঝাঁকালো রানা। বাক্স খুলে জিনিসপত্র বের করছে। ওকে থামাও ডয়েস। ডয়েসের হাত ধরে ঝাঁকালো লিমা। এত তাড়া কিসের রানা? জানতে চাইল ডয়েস। লঞ্চটা ওখানেই থাকবে, কেউ নিয়ে পালাবে না। কাল সকাল থেকে কাজ শুরু করলেই তো হয়। পায়ে রাবার ফ্লিপার পরা শেষ করে পিঠে অ্যাকোয়া লাং তুলল রানা। হেগেন সেটার স্ট্র্যাপ আটকালো। তোমরা দেখছি ম্যাট হিতের কথা ভুলে গেছো, বলল ও। তার চেয়ে এগিয়ে আছি আমরা। আজ রাতে কিছু এক কাজ সেরে না রাখলে পিছিয়ে পড়ব। লঞ্চের কেবিনে একটা লাশ আটকে আছে। লঞ্চটাও উল্টে আছে। হেগেনের দিকে ঘুরল ও। যত তাড়াতাড়ি সম্ভব ব্লক ও ট্যাকল ফিট করো। রাতেই ওটা দরকার হতে পারে। ডাইভিং মাস্ক অ্যাডজাস্ট করে ব্রিদিং টিউবের মাউথপিসটা দুসারি দাঁতের মাঝখানে আটকালো। ওর পানিতে নেমে যাওয়া নিঃশব্দে দেখল ওরা। ১৫ মিনিট পর উঠে এলো রানা। বলল, লঞ্চ সিধে করা সম্ভব নয়। বালির ভেতর অনেকটা দেবে আগে। ছাদ ভাঙা, সেটারই আবর্জনার ভেতর ঢাকা পড়ে আছে ক্যাবিনের দরজা। মাথা ঝাঁকালো লিমা। হ্যাঁ, ছাদটা ভাঙারই কথা। কামানের গোলা লেগেছিল। এখন তাহলে কি করা? জিজ্ঞেস করলো ডয়েস। ওয়াটারপ্রুফ প্লাস্টিক এক্সপ্লোসিভ আছে। চিন্তার কিছু নেই, বলল রানা। নোঙর তুলে ফেলার নির্দেশ দিল ও। ডয়েসকে বলল, ব্লাস্টিং ইকুইপমেন্ট আনতে। ইঞ্জিন স্টার্ট দিয়ে রোবটটাকে লেগুনের কিনারায় নিয়ে এলো হেগেন। তৈরি করা চার্জ নিয়ে ডিটোনেটর এবং তার সহ আবার ডাইভ দিল রানা। ফিরে এলো কয়েক মিনিটের মধ্যেই। ওর ইঙ্গিত পেয়ে ডিটোনেটিং বক্সের প্লাঞ্জারে চাপ দিল হেগেন। উতলে উঠল পানি। ভোঁতা একটা আওয়াজ হলো। সারফেসে আলোড়ন ওঠায় বোট দুলছে। ইতিমধ্যে সন্ধে হয়ে এসেছে। লিমা বলল, আপনার আর আজ ডাইভ দেওয়ার দরকার নেই। নিচে কিছুই দেখতে পাবেন না। হেসে উঠে হেগেনকে রানা বলল, ল্যাম্পটা নিয়ে এসো।
হুইল হাউস থেকে ল্যাম্পটা আনলো হেগেন, লম্বা কেবলের শেষ প্রান্তে আটকানো। ওয়াটারপ্রুফ ল্যাম্প। বোটের লাইটিং সিস্টেমের সঙ্গে প্লাগের সংযোগ দেয়া হলো। এক হাতে ল্যাম্প, আরেক হাতে ক্রোবার নিয়ে পানির নিচে তলিয়ে গেল রানা। ল্যাম্পের আলো এত তেজ, ডুব দিতেই অনেক নিচে দেখা গেল লঞ্চটা। কি কারণে ওটাকে কেমন যেন অশুভ আর ভৌতিক লাগছে। একে তো ভাঙাচোরা ও পুরোপুরি উল্টানো, তার উপর বিস্ফোরক ব্যবহার করায় অদ্ভুত ধ্বংসস্তূপে চেহারা পেয়েছে। বিস্ফোরণে বড় কালো গর্ত তৈরি হলেও ভেতরে ঢুকতে ভয় ভয় করছে রানার। সাহস করে খানিকটা এগোলো ও। কেবিনের ভেতর আলো তাক করল। কিছুই দেখা যাচ্ছে না। কেবিনে ঢুকে কোণগুলোয় আলো ফেলল রানা। অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। সিলিং পায়ের নিচের দিকে, মেঝে মাথার দিকে। ভেসে থাকার সময় অদ্ভুত অনুভূতি হলো। ওর সামনে আরো একটা দরজা, আরেক কেবিন যাবার পথ। সেদিকে এগুলো। সিলিং এর ওপর কয়েকটা কাঠের বাক্স দেখা গেল, বেশিরভাগই ভাঙা। ভেতর থেকে সোনালী মূর্তি বেরিয়ে আসছে। সোনা। সেদিকে অপলক তাকিয়ে আছে রানা। চোখের কোণে একটা নড়াচড়া ধরা পড়ল। ঝট করে ওপর দিকে আলো তাক করল ও। পুরো কেবিন আলোকিত হয়ে উঠল। সেই সঙ্গে আতঙ্কে অবশ হয়ে এলো শরীর। ওর দিকে অনায়াস ভঙ্গিতে হেঁটে আসছে এক লোক, বাহু দুটো প্রসারিত। নিঃশব্দে চিৎকার করে উঠল রানা। ক্রোবার দিয়ে আঘাত করল লোকটাকে। ছিটকে এক কোণে সরে গেল লোকটা, ভেসে থাকলো ওখানে। লিয়েনের ভাই। হঠাৎ করে ক্লান্ত ও দুর্বল বোধ করল রানা। প্রকৃতির কোনো অদ্ভুত খেয়ালই বলতে হবে, জ্যান্ত মানুষের মতো সিধে হয়ে আছে লোকটা। বীভৎস একটা দৃশ্য। লাশের গায়ে চামড়া বলতে কিছুই নেই। সরাসরি না তাকিয়ে সেদিকে এগুলো রানা। লাশের চুল ধরে বেরিয়ে এলো লঞ্চ থেকে। লাশটা ছেড়ে দিল রানা। আপনা থেকেই সারফেসের দিকে উঠে যাচ্ছিল ওটা। লঞ্চে আবার ঢুকলো ও। বেরিয়ে এলো ছোট একটা বদ্ধ মূর্তি নিয়ে। সারফেসের ওপর বিষ্টের পাশে মাথা তুলল। ব্যস্ত একজোড়া হাত ধরল ওকে, তুলে নিল ডেকে। ওটা ভেসে উঠেছে? জিজ্ঞেস করল রানা। ওর উপর ঝুঁকে রয়েছে লিমা, মাথা ঝাঁকালো সে। ভেসে উঠেছে মানে? বলল ডয়েস। পানির উপর রীতিমতো লাফ দিল। আমি তো একটুর জন্য জ্ঞান হারাইনি। হেগেন বলল, ওই চলে যাচ্ছে। ডেকের ওপর সিধে হয়ে রানা দেখল ক্যানো নিয়ে নলখাগড়ার জঙ্গলে ঢুকছে লিয়েন। ক্যানোর পিছু নিয়ে ভেসে যাচ্ছে তার ভাইয়ের লাশ, রশির সঙ্গে বাঁধা। ওদের দিকে ফিরে হাত নাড়ল লিয়েন, বলল, কাল আবার আসবো আমি, লিমা। মূর্তিটা ডয়েসের হাতে। নেড়ে চেড়ে দেখছে। কত দাম হবে এটার? এরকম কটা আছে? তার প্রশ্নের জবাব না দিয়ে কেবিনের দিকে চলে গেল রানা। সকালে ঘুম ভাঙার পর ডেকে বেরিয়ে এসে রানা দেখল লিমা ও ডয়েস পাশাপাশি দাঁড়িয়ে হাসাহাসি করছে। ওকে দেখে লিমা তাড়াতাড়ি বলল, আপনাকেও কফি দিই, বলেই চলে গেল গ্যালির দিকে। লিমার সঙ্গে কথা বলে বুঝলাম সে তোমার কুমতলবের কথা জানে না, বলল ডয়েস। সে বিশ্বাস করে না যে তার সোনা তুমি মেরে দেয়ার প্ল্যান করেছ। তার দিকে পিছন ফিরল রানা। সকালের সৌন্দর্য উপভোগ করছে। মাথার উপর বুনো পাখিরা ঝাঁক বেঁধে উঠছে। নলখাগড়ার বন বাতাসের হেলে পড়ছে এদিক ওদিক। স্বচ্ছ পানিতে রং বেরঙের মাছ। তবে এই সোনার উপর তোমার অধিকার আমি অস্বীকার করি না, বলল ডয়েস। লিমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণের উপর ঝুঁকি নিয়েছ তুমি। সত্যিকার বীরত্ব দেখিয়েছ। লিমা তো দেখছি তোমাকে দেবতার মতো শ্রদ্ধা করে। আমিও সামান্য হলেও সংক্রমিত হয়েছি। নিজের কথাই নিজেই হেসে উঠল। তবে তার মানে এই নয় যে তোমাকে একা সব হজম করতে দেব। হেগেন হুইল হাউসে ছিল, তাকে ডেকে রানা বলল, তোমার বোটে এত সোনা ধরবে না। ধরলে শুধু সোনা ভরবো আমরা, বাক্স ছাড়াই। তাতে কম জায়গা লাগবে। হাতলওয়ালা বড় সাইজের চটের বস্তা আছে, নিচে নেমে ওই বস্তায় মূর্তিগুলো ভরবো আমি। তোমরা কপি কলের সাহায্যে তুলে নেবে। কফি নিয়ে ফিরে এলো লিমা। জানতে চাইল, লেদার ব্যাগ দুটো দেখেছেন? ওগুলোয় পাথর আছে। হোল্ডে ঢুকলাম কখন যে দেখব, বলল রানা।
সকাল ৮টায় প্রথম ডাইভ দিল ও। পানিতে রোদ লাগায় লেগুনের তলাটা আলোকিত, সব পরিষ্কার দেখা যাচ্ছে। লঞ্চের ভেতরও আলোর অভাব নেই। হোল্ডের ছাদে পাহাড়ের মতো উঁচু হয়ে আছে বাক্সগুলো। প্রায় প্রতিটি বাক্সই অক্ষত। এগুলো ভেঙে সোনা বের করা, তারপর বাইরে নিয়ে গিয়ে বস্তায় ভরা। অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ কাজ। কাজটায় হাত দেওয়ার আগে নিজেকে সাহস জোগাতে হলো। প্রথম বস্তা ভরে বোটে তুলতে ৮ ঘন্টা লেগে গেল। প্রতি বস্তায় ১২ থেকে ১৫ মণ সোনা ধরছে। একসঙ্গে দুটো করে বস্তা বোটে তোলা হলো। প্রথম দিকে বস্তাগুলোর সঙ্গে রানাও পানির উপর উঠল। হোল্ডে শুধু ভরলেই হবে না, হেগেনকে বলল ও। রশি দিয়ে ভালো করে বাঁধতেও হবে, তা না হলে বোট ঝাঁকি খেলে ক্ষতি হবে ওগুলোর। এত সোনা আমার ১৪ গোষ্ঠীর কেউ কখনো দেখেনি। ডয়েসের চোখ জোড়া চকচক করছে। ভাই রানা, তুমি যদি সত্যি আমাকে বঞ্চিত করো, আমি নির্ঘাত পাগল হয়ে যাব। ১১:৩০টার মধ্যে ২০ বস্তা সোনা তোলা সম্ভব হলো। কাজটা অনেকখানি সহজ করে নিয়েছে রানা। লঞ্চের মেঝে বিস্ফোরকের সাহায্যে ভেঙে ফেলেছে ও। ফলে হোল্ডে বসেই বস্তায় সোনা তোলা সম্ভব হচ্ছে। বস্তাগুলো ভরছেও বাক্সসহ। বোটে তোলার পর ডয়েস আর হেগেন বাক্স ভেঙে ভেতরের কার্গো রেখে আসছে হোল্ডে। ভাঙা বাক্স ফেলে দিচ্ছে পানিতে। ২০ বস্তা তোলার পর বৃষ্টির ডেকে উঠে এলো রানা। তোয়ালে দিয়ে ওর গা মুছিয়ে দিল লিমা। একটা শার্ট পরল ও। দুহাতে গরম মগ ধরে ঠকঠক করে কাঁপছে। এই সময় কেন নিয়ে হাজির হলো লিয়েন। বারবার মাথা নত করে রানাকে সম্মান জানালো সে। বলল, আমাদের পুরো পরিবার আপনার প্রতি কৃতজ্ঞ। ওদের খুব ইচ্ছে আপনাকে একবার দেখে। এখানে আমাদের অনেক কাজ লিয়েন, বলল রানা। আর সন্ধ্যের দিকে সাগরে ফিরে যেতে হবে। সময় পেলে সত্যি তোমাদের গ্রাম থেকে বেরিয়ে আসতাম। একটু থেমে জিজ্ঞেস করলো, গ্রামের লোকজন বিদেশি কাউকে দেখেছে, বিশেষ করে সাদা চামড়ার কাউকে? মাথা নেড়ে লিয়েন বলল, জি না। জলাভূমির চারদিকে আমরা মাছ ধরি। কেউ এসে থাকলে ঠিকই আমাদের চোখে ধরা পড়ত। মনে মনে হতাশ বোধ করল রানা। তাহলে কি হিসাবে ভুল হয়ে গেল? ফাঁদে পড়ার ভয়ে না আসার সিদ্ধান্ত নিয়েছে রেড ড্রাগন। তোমাদের গ্রামে টাটকা ফল আর তরিতরকারি পাওয়া যাবে? আমাদের দরকার। প্রবল উৎসাহে মাথা ঝাঁকালো লিয়েন। ২ ঘন্টার মধ্যে নিয়ে আসছি স্যার। রানা ক্লান্ত, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য কেবিনে ঢুকল। ৮ ঘন্টা পর ডাইভ দেওয়ার জন্য আবার যখন ডেকে বেরুলো ও, লিমাকে কোথাও দেখতে না পেলেও মনে কোনো প্রশ্ন জাগল না বা সন্দেহও সৃষ্টি হলো না। তৈরি হয়ে ডাইভ দিল ও। এদিকে ডয়েস আর হেগেনও প্রস্তুত, কপি কলের সাহায্যে বস্তাগুলো তুলে নেবে। কিছুক্ষণ পরপর বিশ্রাম নিয়ে বেলা ৩টে পর্যন্ত একটানা কাজ করলো রানা। আরো ৩০ বস্তা কার্গো ভরা হলো বৃষ্টির হোল্ডে। ৩টের সময় এক হাতে দুটো ব্যাগ নিয়ে বৃষ্টির ডেকে উঠল রানা। ভয়ানক ক্লান্ত। লিমার অনুপস্থিতি এবার অস্বাভাবিক লাগলো ওর। লিমা কোথায়? অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো হেগেন। লিমা কোথায় মানে? তুমি যখন প্রথম দফা বিশ্রাম নেওয়ার জন্য কেবিনে ঢুকলে, তখনই তো সে লিয়েনের সঙ্গে চলে গেল। হোয়াট? রানার বুক ছ্যাদ করে উঠল। কি বলছো তুমি? কেন, তুমি জানো না? ডয়েস বলল। লিমা বলল, লিয়েনদের গ্রাম সে চেনে, ওখানে তার অনেক পরিচিত মানুষ আছে। কিন্তু লিয়েনের তো ২ ঘন্টা পর ফিরে আসার কথা। ডয়েস বলল, এ নিয়ে আমরাও আলোচনা করছিলাম। হেগেন বলল, বেড়াতে গেছে, একটু দেরি হতেই তো পারে। এই তোমার বুদ্ধি? দুজনেই তোমরা জানো আমাদের পিছু নিয়ে রেড ড্রাগন আসবে, সব জেনেও লিয়েনের সঙ্গে ওকে যেতে দিলে তোমরা? তুমি লিডার, তুমি কেন বাধা দাওনি? রেগে যাচ্ছে ডয়েস। আমি জানতামই না যে লিয়েনের সঙ্গে যাচ্ছে লিমা। ভয়ে ভয়ে চারদিকে চোখ বুলাচ্ছিল হেগেন। হঠাৎ বিড়বিড় করে বলল, ব্যাপারটা আমার কিন্তু ভালো ঠেকছে না। ঝট করে তার দিকে ফিরল ডয়েস। কি ভালো ঠেকছে না? পাখিদের আচরণ, বলল হেগেন। এখানে আসার পর থেকে ওদের চেঁচামেচিতে কান পাতা যাচ্ছিল না, কিন্তু এখন ওদের একটারও কোনো সাড়া শব্দ নেই। এক মুহূর্তের জন্যে সবাই ওরা কান পাতল।
তলপেটে ভয়ের ঠান্ডা স্পর্শ অনুভব করল রানা। হ্যাঁ, ফিসফিস করল ও। পাখিরা থেমে গেছে। রেইলের কাছে এসে ডাইভিং গিয়ার পরতে শুরু করলো। লেদার ব্যাগ দুটো ডেকের ওপর ফেলে দিয়েছে। কি করছো তুমি? জিজ্ঞেস করলো ডয়েস। চোখ কান খোলা রাখো, বলল রানা। বাকি সোনা তুলতে যাচ্ছি আমি। লিমার কি হবে? আগে হাতের কাজ শেষ করি, তারপর চিন্তা করব। হেগেন, ব্যাগ দুটো সরিয়ে রাখো, বলেই ডাইভ দিল রানা। দুবারে 4 বস্তা উঠল। প্রতিবার ওগুলোর সঙ্গে উঠে এলো রানা। মনে একটা ভয় ছিল, বিপদ হতে পারে, তবে না, কিছুই ঘটেনি। লঞ্চের হোল্ড অর্ধেকের বেশি খালি হয়ে আসায় নড়াচড়ার বেশি জায়গা পাওয়া যাচ্ছে। এখনকার বাক্সগুলো আকারে বড়, কাজ আগের চেয়ে অনেক সহজ হয়ে এসেছে। দুটো বাক্স প্রায় 100 মণ ওজন হবে, বস্তায় না ভরে সরাসরি তোলা সম্ভব হলো। 5:30 পর্যন্ত কাজ করলো রানা, আর 7-8টা বাক্স তুলতে পারলেই হয়। কিন্তু শরীর অবশ হয়ে যাচ্ছে, বিশ্রাম না নিলেই নয়। একজোড়া বাক্সের সঙ্গে নিজেও এবার উঠতে শুরু করলো সারফেসের দিকে। খানিক দূর উঠেছে, মাথার উপর সারফেসে একটা ক্যানুর তলা দেখতে পেল রানা। লিমা ফিরে এসেছে ভেবে পরম স্বস্তি বোধ করল ও। ক্যানুর কাছ থেকে মাত্র কয়েক ফুট দূরে পানির ওপর মাথা তুলল, সঙ্গে সঙ্গে আবার ডুব দিল ও। ক্যানুতে দুজন চীনা রয়েছে, মাথায় ক্যাপ, ক্যাপের কপালে রেড ড্রাগনের নকশা। একজন চীনা ক্যানুর বোতে দাঁড়িয়ে আছে, হাতে মেশিন পিস্তল। ডয়েস আর হেগেনের দিকে তাক করা। রানা ডুব দিচ্ছে, লোকটা ঘুরে পানিতে গুলি করলো। দ্রুত নিচে নেমে এসেছে ও। অলস ভঙ্গিতে পাশ কাটাতে দেখলো বুলেটগুলোকে। গুলিবর্ষণ থামতে আবার উঠতে শুরু করলো রানা, সরাসরি ক্যানুর খোল লক্ষ্য করে। পায়ে রাবার ফ্লিপার থাকায় বাড়তি গতি পেয়েছে ও। খোলটা মাথায় হালকাভাবে ঠেকতেই দুহাতে ক্যানুর কিনারা ধরে টান দিল। আলগা ক্যানু উল্টে গেল পুরোপুরি। একজন চীনা ওর গায়ের উপর পড়ল। পানিতে এলোপাথারি পা ছুটছে। তার বেল্ট ধরে লেগুনের তলায় টেনে আনলো রানা। একটা পা লঞ্চের রেইলে ঠেকিয়ে ভাঁজ করলো, এক হাতে জড়িয়ে ধরলো গলাটা। প্রথমে ধস্তাধস্তি করলেও একটু পরই অক্সিজেনের অভাবে নিস্তেজ হয়ে গেল লোকটা। নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ছেড়ে দিতে তলিয়ে গেল লাশ। আবার উপরে উঠছে রানা, মাথার উপর পানিতে তীব্র আলোড়ন। দ্বিতীয় চীনা আর ডয়েস পানিতে ধস্তাধস্তি করছে, কেউ কাউকে ছাড়ছে না। সম্ভবত এই প্রথমবার সুবিধে করতে পারছে না ডয়েস। ওপরে ওঠার সময় খাপ থেকে ছুরিটা বের করে হাতে নিল রানা। পানির ওপর মাথা তুলল না, তার আগেই গলাটা গেঁথে গেল চীনা শত্রুর পিঠে। পাঁজরের ফাঁক গলে ভেতরে ঢুকলো ওটা, হৃৎপিণ্ড ফুটো করে দিয়েছে। পানির ওপর মাথা তুলে রানা দেখল আহত চীনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বোটের দিকে এগোচ্ছে ডয়েস। পেছন ফিরে তাকাতে রানাকে দেখতে পেল, মুখ থেকে ব্রিদিং টিউব খুলছে। দিয়েছি শালাকে শেষ করে। তুমি না, বলে ডয়েসকে পাশ কাটল রানা। উঠে পড়ল বিষ্টের দিকে। ডেকে উঠে ভাসমান লাশটার দিকে তাকিয়ে থাকলো ডয়েস। লাশের চারপাশের পানি লাল হয়ে উঠেছে। রানার দিকে ফিরল সে, কি ঘটেছে বুঝতে পারলেও ধন্যবাদ দিল না। জিজ্ঞেস করলো, এখন কি হবে? এখনো ঘণ্টাখানেক দিনের আলো পাবো, বলল রানা। আর মাত্র 7-8টা বাক্স বাকি আছে। তুমি পাগল নাকি? প্রায় চেঁচিয়ে উঠল ডয়েস। এতই তোমার সোনার লোভ যে। শাট আপ! চাপা গলায় গর্জে উঠল রানা। তারপর হেগেনের দিকে ফিরে বলল, কপি কল খালি করো। বাকি বাক্সগুলো তুলে আনতে আধ ঘন্টা লাগলো। এবার রানার সঙ্গে ডাইভ দিল ডয়েসও। কাজটা শেষ হতে হেগেন বলল, হ্যাঁ বাবা, সাহস বটে। থাক, আর প্রশংসা করতে হবে না। গা থেকে ডাইভিং গিয়ার খুলে রানা বলল, তৈরি হও, এখনই আমরা রওনা হব। কেবিনে চলে এলো। দরজায় দাঁড়িয়ে হেগেন জিজ্ঞেস করলো, রওনা হব মানে? মেয়েটাকে আনতে যাব। হেগেনকে পাশ কাটিয়ে কেবিনে ঢুকল ডয়েস। আমার একটা প্রস্তাব আছে। আমি শুনতে চাই না, বলল রানা। সোনা যখন উদ্ধার করা গেছে, আর কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না আমাদের, বলল ডয়েস। আমি বলতে চাইছি, এমন কিছু করা উচিত হবে না যাতে এই সোনা হাতছাড়া হয়ে যায়। মানে? জিজ্ঞেস করল রানা। হেগেন সোনা নিয়ে সাগরের মুখে চলে যাক,
বলল ডয়েস। ওখানে আমাদের জন্য অপেক্ষা করবে ও। আমি আর তুমি লিমার খোঁজে বেরোই। ওকে পেলে একটা ক্যানো নিয়ে সাগরের মুখে পৌঁছবো। হেগেন একা সামলাতে পারবে না, বলল রানা। রেড ড্রাগন আমাদেরকে ছেড়ে বোটের পিছু নিতে পারে, তখন কি হবে? সেক্ষেত্রে কোথাও কারো যাবার দরকার নেই, বলল ডয়েস। এখানেই আমরা লিমার জন্য অপেক্ষা করি। রানা মাথা নাড়ল। না, রেড ড্রাগন তার দলবল নিয়ে পৌঁছে গেছে। লিয়েন ভুল করেছে। আমার ধারণা সেই ভুলেরই খেসারত দিচ্ছে সে এখন। তুমি বলতে চাইছো লিমা আর লিয়েনকে আটকে রেখেছে কর্নেল? হেগেন জিজ্ঞেস করল। হ্যাঁ, তাই আমার ধারণা, বলল রানা। কাজেই আমাদের প্রথম কাজ লিমাকে উদ্ধার করা। কিন্তু চাইলেই কি ওকে আমরা উদ্ধার করতে পারবো? জিজ্ঞেস করল ডয়েস। রেড ড্রাগনের সঙ্গে কজন আছে আমরা জানি না। সংখ্যায় ওরা নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক বেশি হবে। বোকার মতো ওদের ফাঁদে পা দিতে যাই কেন? ডয়েসের কথায় যুক্তি আছে, রানা, বলল হেগেন। শত্রুর শক্তি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। অপেক্ষা করে দেখা যাক কি ঘটে। অগত্যা ওদের কথা মেনে নিতে হলো রানাকে। হেগেন বলল, তুমি ক্লান্ত, রানা। ঘুমোবার চেষ্টা করো। আমরা দুজন মিলে পাহারা দিই। সকাল হোক, তারপর দেখা যাবে। বাঙ্কে শুয়ে রয়েছে রানা। হেগেনের কথা শেষ হবার আগেই ঘুমিয়ে পড়েছে।